ইসলামী কি কোনোদিন আপনাদেরকে বলেছে যে জামাত ইসলামী করলে আপনি জান্নাতে যাবেন? বরঞ্চ জামাত ইসলামী বলেছে এবং জামাত ইসলামীর প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা কর্মসূচি কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে থাকে। তার মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে জামাত ইসলামী সংগঠন আছে, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে জান্নাতমুখী হওয়ার জন্য আহ্বান জানায় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এটি কি জামাত ইসলামের অপরাধ? এটি কি জামাত ইসলামের অন্যায়? প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি একজন নেতা গতকাল বলেছেন জামাত ইসলামী নাকি মানুষকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে, জামাত ইসলামী নাকি মানুষকে শিরকের দিকে প্রবাহিত করতেছে। আমরা বলতে চাই, এই লন্ডন থেকে মুফতি হয়ে ফিরে এসে আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, এটা বাংলাদেশের মানুষ কখনো অ্যাকসেপ্ট করবে না। আমরা বলতে চাই, এইরকম ঐক্যপূর্ণ বক্তব্য যদি দেন, যেভাবে বিগত সময়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, ঠিক সেভাবে আপনাদেরকেও বাংলার জমিন থেকে মানুষ বিতাড়িত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মাত্র 10 জন ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এর বাইরে কেউ বলতে পারবে না যে আমি জান্নাতে যাব। কিন্তু আলেম ওলামাদের উপরে, বাংলাদেশের জনগণের উপরে এইরকম যারা মিথ্যাচার করে, এইরকম যারা অপবাদ দেয়, তাদের বিচার আমরা মহান রবের কাছে দিয়ে রাখলাম আজকে। প্রিয় ভাইয়েরা আমার, তারা আজকে ঘরে ঘরে গিয়ে মিথ্যা বানোয়াট ধোঁকাবাজিতে প্রতিশ্রুতি দিয়ে দাঁড়াচ্ছে ফ্যামিলি কার্ডের নামে। আমরা বলতে চাই, ওই খুনি শেখ হাসিনা যখন 2009 সালে সরকার গঠন করেছিল, তার আগে তারাও 10 টাকা কেজি দরে মানুষকে চাল খাওয়ানোর কথা বলে আজকে মানুষকে 50 টাকা 60 টাকা কেজি দরে চাল খাওয়াচ্ছে কিনা? অতএব এই ধোঁকাবাজি বন্ধ করেন, এই ধান্দাবাজি বন্ধ করেন, টেন্ডারবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, মানুষকে ধোঁকা দিবেন না। এদেশের জনগণ তারা এখন অনেক বেশি সচেতন, এদেশের জনগণ তারা অনেক বেশি মানুষের প্রতি শ্রদ্ধাশীল। এই বাংলাদেশের যে সুস্থ রাজনৈতিক পরিবেশ, এই সুস্থ রাজনৈতিক পরিবেশকে ঠিক রাখার জন্য এবং এই সুস্থ রাজনৈতিক পরিবেশকে কন্টিনিউ করার জন্য আমরা উদাত্ত আহ্বান রাখতেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, গতদিনে আমরা একটি পলিসি সামিট প্রোগ্রাম করেছি ঢাকায়। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমরা বার্তা দিয়েছি আমরা কি করতে চাই আগামী দিনের বাংলাদেশের জন্য। আমরা বলেছি, অর্থাৎ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশের 64টা জেলাতে অত্যাধুনিক সমৃদ্ধশীল 64টা হাসপাতাল আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাইবান্ধায় সদর হাসপাতালে যদি একজন মানুষ যায়, কিছু না হইতে কয় রংপুর নিয়ে যাও, কিছু না হইতে কয় বগুড়া নিয়ে যাও। আমরা এই স্বাস্থ্য সেবা, উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি, আমরা প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেছি, ইবনে সিনা করি নাই? করেছি। যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা একটা অনেক বড় ভূমিকা রেখেছি। আমরা প্রমাণও দিয়েছি এদেশের জনগণকে যে আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা বলেছি, এই দেশের আজকে আপনাদের যে সন্তানরা আছে, আমরা ছাত্ররা যারা আছি, আজকে আমরা অনার্স মাস্টার্স শেষ করার পর একটা সার্টিফিকেট দিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের কোনো কর্ম নাই, আমাদেরকে চাকরি দিতে পারে না রাষ্ট্র। আজকে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতিপুতি, আপনার ছোট ভাইরা আজকে এই বেকারত্বের যে অভিশাপ, এই অভিশাপে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর
ইনশাআল্লাহ আমি যুবকদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আলী রায়হান ভাইরা যে স্বপ্ন নিয়ে একটা বৈষম্য মুক্ত ইসলামের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছিল কোটার বিরুদ্ধে, তারা আন্দোলন করে তারা জীবন দিয়েছিল। এই শহীদদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হইতে পারি, যদি চারিপাল্লার পক্ষে যে গণজোয়ার উঠেছে সেই গণজোয়ারকে যদি আমরা ভোটের যে বাক্স আছে সেই বাক্স পর্যন্ত যদি পৌঁছে দিতে পারি, তাহলে আগামী দিনে এই বাংলাদেশের চিত্র আমরা পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের আব্দুল করিম ভাই ঘোষণা দিয়েছে যে গাইবান্ধা জেলায় আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গাইবান্ধা, ওই যে কৃষি ইনস্টিটিউটের ওখানে কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা এই খুনি হাসিনা চালালে স্পেন্সর ছিল, ম্যাডাম গিনি খুনি, সে টাকা খেয়ে বিভিন্ন ধরনের কারসাজি করে সেই বিশ্ববিদ্যালয়টাকে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়েছে। ঠিক আজকে আমার জেলায় একটা বিশ্ববিদ্যালয় নাই। যদি একটা বিশ্ববিদ্যালয় থাকতো, এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় মাপের প্রফেসররা থাকতো, তাই না? ঠিক এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসে পড়াশোনা করত, মেধাবীদের বিচরণ হতো এই বিশ্ববিদ্যালয়ে। আমার গাইবান্ধার সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারত। ওই যে প্রফেসররা আসতো বিশ্ববিদ্যালয়ে, মেধাবী ছাত্ররা সারা বাংলাদেশ থেকে এসে পড়াশোনা করত, তাদের কাছ থেকে আমার গাইবান্ধা জেলার যে ছাত্ররা আছে তারা কি মেধা অর্জন করতে পারতো না? পারতো তারা কিন্তু মেধাবী হয়ে গড়ে উঠতে পারত এবং তারা পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ তারা চলে যেতে পারত। সেই জায়গা থেকে আমাদের গাইবান্ধা জেলার সন্তানরা তারা শিক্ষার ক্ষেত্রে, তারা মেধা অর্জনের ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যেত। আমাদের গাইবান্ধা জেলার মানুষের জীবন মানের উন্নয়ন হতো। আজকে দক্ষিণবঙ্গে যান, সেখানকার উন্নয়ন আর গাইবান্ধা জেলার উন্নয়ন কিন্তু এক নয়। ঠিক। আমিরে জামাত গত 24 সালের 24 ডিসেম্বরে তিনি গাইবান্ধা এসেছিলেন, তিনি বলে গেছেন গোপালগঞ্জে যদি বিশ্ববিদ্যালয় হইতে পারে তাহলে গাইবান্ধায় কেন হবে না? তিনি ঠিক। বলে গেছেন গোপালগঞ্জে যদি মেডিকেল কলেজ হইতে পারে তাহলে গাইবান্ধায় কেন হবে না? ঠিক প্রিয় ভাইরা, এজন্য সংস্কারের জন্য, উন্নয়নের জন্য এই সব ব্যক্তিদেরকে আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। যদি আমরা এই সব ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাইতে পারি, যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতিও আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। আপনারা নিশ্চয় অবগত আছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার গঠন করেছিল। সেই সময়ে জামাত ইসলাম 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিল, 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সার দুর্নীতিও তারা দেখাইতে পারে নাই। ঠিক যদি দেখাইতে পারত তাহলে খুনি হাসিনা কি এটা বাকি রাখতো? না কিন্তু পক্ষান্তরে বিএনপির মন্ত্রীদেরকে কিন্তু দুর্নীতির মামলায় ঢুকাই দিছিল জেলখানায়। মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে আছে আপনাদের? মনে আছে ঢুকাইছিল না 2 নেত্রীকে? ঢুকাইছিল জামাত ইসলামী কি ঢুকাইতে পারছিল দুর্নীতির দায়ে? না প্রিয় ভাইরা, আপনারা বলবেন ওই সময় তো আপনারাই সরকারে ছিলেন। ওই সময় আরো একটা ঘটনা আছে, দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন করেছিল বাংলাদেশ, মনে আছে? ঠিক এই বিএনপি সরকারের আমলে, যেটা সারা ওয়ার্ল্ড আজকে জানে যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঠিক ওই সময়ে কিন্তু আমাদের 2 জন মন্ত্রী পরীক্ষা দিয়েছে না? দিয়েছে তারা কিন্তু 1 টাকাও দুর্নীতি করে নাই। আপনাদের এলাকার সন্তান আব্দুল করিম ভাই, তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ওই আওয়ামী সময়। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ওই আওয়ামী লীগের সময়। যদিও বা তিনি ভালোভাবে উপজেলা পরিচালনা করতে পারেন নাই, মানে করতে দেওয়া হয় নাই তাকে। 26 মাস তিনি কারাগারে ছিলেন, 7 বার তাকে কারাগারে যেতে হয়েছে। তাকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, কাজ করতে দেওয়া হয় নাই। তারপরেও তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সরকারি ফান্ড না, বাইরে রাষ্ট্র থেকে ফান্ড নিয়ে এসে তিনি এই গাইবান্ধায়
75টার উপরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই কামিলের বাজারে যাবেন, দেখবেন 2 কোটি টাকার উপরে খরচ করে একটা সুন্দর মাদ্রাসা করে দিয়েছে। সেখানে এখন কোরআনের যারা হাফেজ হবে তারা পড়াশোনা করে, হেফজখানা করে দিয়েছে তিনি সেখানে। এরকম মসজিদ, মাদ্রাসা, অজুখানা, অসংখ্য উন্নয়নমূলক কাজ আব্দুল করিম ভাইয়ের হাত ধরে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভাবী যারা একটু কষ্টে থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কিছু নিয়ে আসি। সেটাও এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে সুষ্ঠুভাবে বন্টন করতে দেয় নাই, অনেক সময় অনেক জায়গা থেকে উঠাই নিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এত কিছুর মধ্য দিয়েও আব্দুল করিম ভাই তিনি কিন্তু তার দক্ষতা, তার যোগ্যতার পরিচয় দিয়েছেন, তিনি তার সততার পরিচয় দিয়েছেন। এখন এই অবস্থায় এসে আমরা যদি এরকম একজন দক্ষ, এরকম একজন সৎ মানুষকে কাছে পেয়ে যদি আমরা তাকে কোনোভাবে যদি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু এটি সদর উপজেলার মানুষের জন্য আমি মনে করি এটা একটা কষ্টের কারণ হয়ে থাকবে আজীবনের জন্য। ঠিক। লক্ষ্য করলে দেখবেন আব্দুল করিম ভাই যেখানে বসে তার আশপাশে যে লোকগুলা বসে আছে, এই লোকগুলা কি কেউ দাদাবাজ? না। এই লোকগুলা কি কেউ ধান্দাবাজ? এই লোকগুলা কেউ টেন্ডারবাজ? কিন্তু আরো অনেক প্রার্থী আছে, তাদের আশপাশে যারা বসে তাদের দিকে একটু লক্ষ্য করে দেখবেন, সব কয়টাই হলো ধান্দাবাজ। ঠিক। ধান্দাবাজি নিয়ে ওই ঘুরে ঘুরে বেড়ায় যে এমপি হইলে খাওয়া যাবে, কিন্তু আমাদের ওই চিন্তা নাই। আমরা যে সংগ্রাম, যে আন্দোলনে নেমেছি, সে আন্দোলনটা হচ্ছে একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য। ঠিক। আমাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই। আব্দুল করিম ভাই মাঝে মাঝেই বলে যে আমি যে কয়টা দিন আসি আর দুনিয়াতে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমার 4 ছেলে, উনি বলে আমার 4 ছেলে, 2 জন থাকে দেশের বাহিরে, ওরা পিএইচডি করছে, পিএইচডি গবেষক, ওরা পিএইচডি ডিগ্রি করছে। আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চার্টার অ্যাকাউন্টে এখন চাকরি করে, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছে। আর একজন হচ্ছে রুয়েটে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার হয়, এই আর 2-1 মাসের মধ্যে বের হয়ে আসবে, ওরও পড়াশোনা শেষ। ওনার কোনো মেয়ে সন্তান নেই, 4 ছেলে, 4 জনের প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। 4 জন যা ইনকাম করে তাই দিয়ে উনি চলতে পারে। আমার যে জীবনটা আছে সেই জীবনটা আমি ইসলামের জন্য এবং জনগণের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একসাথে গাড়িতে যাতায়াতের সময় অনেক কথা হয় তার সাথে। তার যে উন্নয়ন পরিকল্পনা তিনি পরিকল্পনা করতেছে কিভাবে আমাদের এই পাশে বাহাদুরাবাদ থেকে বালাসীঘাট পর্যন্ত ব্রিজ অথবা টানেল নির্মাণ করা যায়, সেইটা তিনি প্ল্যান নিচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয় করার প্ল্যান নিচ্ছেন, মেডিকেল করার প্ল্যান নিচ্ছেন, গাইবান্ধা স্টেডিয়াম যেটা খেলাধুলার জায়গা, এই জায়গাটাকে কিভাবে আরো সমৃদ্ধশীল করে তোলা যায়। কেননা আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে আমাদের যুব সমাজ আছে, তারা খেলাধুলা আগে একটা সময় আপনারা কিন্তু প্রচুর করতে, এখন দেখবেন যুব সমাজ মোবাইল নিয়ে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, এগুলো নিয়ে পড়ে থাকে সারাদিন। যদি আমরা এই জায়গাটাকে প্রসারিত করতে পারি, খেলাধুলার জায়গাগুলোকে, তাহলে আমাদের এই যুব সমাজগুলো নষ্ট হয়ে যাবে না। কিভাবে মাদক থেকে যুব সমাজকে বাঁচানো যায়, এগুলো নিয়ে আব্দুল করিম ভাই চিন্তা করতেছেন। গোবিন্দগঞ্জে একটা ইপিজেড হওয়ার কথা, আমরা 5 জন নমিনি আছে গাইবান্ধা জেলায় 5টা আসনে, 5 জন নমিনি একসাথে আমরা এক বাক্যে কথা বলতেছি কিভাবে ওই ইপিজেডটা বাস্তবায়ন করা যায়। যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে সরকার গঠন করতে পারে, তাহলে ওই ইপিজেড আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইপিজেড বাস্তবায়ন যদি গোবিন্দগঞ্জে হয়, এই গাইবান্ধা জেলার লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চিন্তা করতেছি, আমির জামাত বলেছে যে সকল শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, সে সকল শিল্প কলকারখানা আমরা পুনরায় চালু করব এবং সেই শিল্প কলকারখানার যে শ্রমিকরা আছে, এই শ্রমিকদেরকে আমরা 10% শেয়ার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেয়ারের মধ্য দিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আসসালামু আলাইকুম। তারিফ আল্লাহ, তারিফ আল্লাহ, তারিফ আল্লাহ, তারিফ আল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
আল্লাহ এবার উনি হয়ে যাবে ইনশাআল্লাহ। গরিব আল্লাহ